নমস্কার বন্ধুরা, মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা একটি দারুণ মজার গল্প। গল্পের নাম মন্টুর মাস্টার। বিএ পাশ করে বসে আছে মিহির। কি করবে কিছুই স্থির নেই। এমন সময়ে দৈনিক আনন্দবাজারে একটা বিজ্ঞাপন দেখল কর্মখালির। কোনো বনেদি গৃহস্থের একমাত্র পুত্রের জন্য একজন বিএ পাস গৃহশিক্ষক চাই। আহার ও বাসস্থান দেওয়া হইবেক, তাছাড়া বেতন মাসিক ৩০ টাকা। বিজ্ঞাপনটা পড়েই মিহির লাফিয়ে উঠল। এইরকম একটা সুযোগ খুঁজছিল সে। খাওয়া থাকাটা অমনিই হবে, আর তাছাড়া ৩০ টাকা মাসে মাসে কিছু কিছু বাড়িতেও পাঠাতে পারবে। এ মেয়েটাও পড়া হবে সেই সঙ্গে। সিনেমা, ফুটবল ম্যাচ দেখার মতো পকেট খরচারও আর কোনো অভাব হবে না। একবার তার মনে হলো এই বিজ্ঞাপনটা এর আগেও যেন সে দেখেছে, ওই আনন্দবাজারেই। হ্যাঁ, প্রায়ই সে দেখেছে, কত বছরও দেখেছিল। তখনই তার ইচ্ছা হয়েছিল একটা আবেদন করে দেয়, কিন্তু তখনও সে বিএ পাশ করেনি। খুব সম্ভব ছেলেটি একটি গবাকান্ত, তাই বেতন ভারী দেখে কেউ এগোলেও ছেলে আবার তার চেয়ে ভারী দেখে পিছিয়ে পড়ে। সে কিন্তু পেছবে না, প্রাণপণে পড়াবে ছেলেটাকে। পড়াতে গিয়ে যদি পাগল হয়ে যেতে হয় তবু ৩০ টাকা তো আর কম নয়। তার জন্য গাধা পিটিয়ে মানুষ করা এ আর বেশি কথা কি? মানুষ পিটিয়েও গাধা বানানো যায়। ভদ্রলোক অতগুলো টাকা কি মাগনা দিচ্ছেন নাকি? বিকেলে মেহির সেই ঠিকানায় গেল। বিয়ের সার্টিফিকেটটা সঙ্গে নিয়ে গেছিল, কিন্তু ভদ্রলোক তা দেখতেও চাইলেন না। কেবল মিহিরকে পর্যবেক্ষণ করলেন আপাদমস্তক। মিহিরই যেন মিহিরের সার্টিফিকেট। মিহির খুশি হলো এতে। অবশেষে ভদ্রলোক বললেন, তোমার জামাটা একবার খোলো তো বাপু। মিহির ইতস্তত করে। জামা খুলতে হবে কেন? সে ঠিক বুঝতে পারছে না। ও, আপত্তি আছে তোমার? না না, আপত্তি কিসের? মিহির জামাটা খুলে ফেলে। ৩০ টাকার জন্য জামা খোলা কেন? যদি জামাই হতে হয় তাতেও রাজি। ও, তুমি এক্সারসাইজ করো? হ্যাঁ, একটু একটু করি। বেশ বেশ। ভদ্রলোককে একটু চিন্তান্বিত দেখা যায়। মিহির ভাবে, এক্সারসাইজ করা অপরাধে চাকরিটা খোয়ালো না তো? নাই বলতে কথাটা, কিন্তু কি করি বা সে জানবে যে ভদ্রলোক এক্সারসাইজের উপর এমন চটা? কিন্তু এও তো ভারী আশ্চর্যের ব্যাপার। সে গ্র্যাজুয়েট কিনা, কোন বছরে পাশ করেছে, এসবের তিনি কিছুই জিজ্ঞেস করছেন না। আচ্ছা, আর একটা কথা তোমায় খালি জিজ্ঞাসা করব। মিহির পকেটের মধ্যে সার্টিফিকেটটা বাগিয়ে ধরে। এইবার বোধহয় সেই প্রশ্নটা আসবে, আর সে উত্তর দিয়ে চমৎকৃত করে দেবে যে বিয়েতে সে ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন পেয়েছে। ভদ্রলোক মিহিরকে আর একবার ভালো করে দেখে নিয়ে বললেন, না, তোমার শরীরটা নেহাত মন্দ নয়। তা ওজন তোমার কত? ওজন? মিহির যেন আকাশ থেকে পড়ে। অবশেষে কিনা এই প্রশ্ন! তা প্রায় ২ মণের কাছাকাছি। তা বেশ বেশ, আশা করি তুমি কিছুদিন টিকে থাকতে পারবে। কি বলিস মন্টু? তোর এই মাস্টারমশাই কিছুদিন টিকে যাবে, কি মনে হয় তোর? মিহিরের ছাত্র কাছেই দাঁড়িয়েছিল। সে সায় দিল, হ্যাঁ বাবা, এই মাস্টারমশাই গায়ে অনেক রক্ত আছে। ভদ্রলোক অবশ্যই তাঁর রায় প্রকাশ করলেন। কিছুদিন টেকা আসার কথা, বেশ কিছুদিন টেকাটাই হলো আশঙ্কার। যাক, সবই শ্রী ভগবানের হাত। মন্টু বাধা দিল, বাবা, ভগবানের হাত নয়, শ্রী ছাড়। চুপ! কথার উপর কথা কোস কেন? কিচ্ছু বুদ্ধি শুদ্ধি হলো না তোর?
হ্যাঁ, দেখো বাবু, পড়াশোনার সঙ্গে এটিকেটও শেখাতে হবে তোমাকে। পিতামাতা, গুরুজনদের কথার উপর কথা বলা, অতিরিক্ত হাসা, এইসব মহৎ দোষ তোমাকে সারাতে হবে এর। বেশ, তাহলে তুমি আজ থেকেই ভর্তি হলে। ৩০ টাকায় তাহলে বেতন রইলো। মাসের ১লা তারিখেই মাইনে পাবে। কিন্তু একটা শর্ত আছে। পুরো ১ মাস না পড়ালে, এমনকি একদিন কম হলেও একটা টাকাও তুমি পাবে না। ওই ৫ দিন ১০ দিন পড়িয়ে অনেক প্রাইভেট টিউটর ছেড়ে চলে গেছে। সেরকম হলে আমি বেতন দিতে পারি না। সে কথা কিন্তু আমি আগেই বলে রাখছি। মন্টু বলল, বাবা, হে একজন কেবল ২৯ দিন পর্যন্ত ছিলেন। আর একটা দিন যদি কোন রকমে থাকতে পারতেন, কিন্তু কিছুতেই আর পারলেন না। আরে তুই থাম তো। যাও, তোমার জিনিসপত্র সব নিয়ে এসো গে। আজ সন্ধ্যা থেকে ওকে পড়াবে। মন্টু, যা মাস্টারমশাই ঘরটা দেখিয়ে দে। আর ওই ছোট্টু আমাকে বলে দে, বেতন নিবার আগে মাস্টারমশাই বিছানা পেড়ে দিতে। আগাগোড়ায় কেমন যেন অদ্ভুত ঠেকছিল মিহিরের। কিন্তু ৩০ টাকা, একসঙ্গে ৩০ টাকা মাসে ১লা তারিখে পাওয়াটাও তো কম বিস্ময়ের নয়। চিরকাল মাস গেলে সে টাকা দিয়েই এসেছে। কলেজের টাকা, মেসের টাকা, খবরের কাগজওয়ালার টাকা। এই প্রথম সে মাস গেলে নিজে টাকা পাবে। এই অনির্বচনীয় বিস্ময়ের প্রত্যাশায় ছোটখাটো বিষয়গুলো সে গা থেকে ঝেড়েই ফেলল। সন্ধ্যার আগেই সে জিনিসপত্র নিয়ে ফিরল। বেশ ঘরখানি দিয়েছে তাকে। ভারী পছন্দ হলো তার। খুব সুন্দর ঘর। এমন সাজানো গোছানো ঘরে এর আগে সে কখনো থাকেনি। একধারে একটা ড্রেসিং টেবিল, পুরনো হোক, বেশ পরিষ্কার। একটা ছোট বুককেসও আছে, তার বইগুলি তার সাজিয়ে রাখলো। আর একধারে পড়াশোনার টেবিল, তার দুধারে দুটো চেয়ার। বুঝলো এই ঘরেই পড়াতে হবে মন্টুকে। সবচেয়ে সে চমৎকৃত হলো নিজের বিছানাটা দেখে। ঘরের একপাশে একখানা খাট, তাতেই তার শোবার বিছানা। চমৎকার গদি দেওয়া, তার উপরে তোশক, আর তার উপর ধপধপ করছে সদ্য পাট ভাঙা বোম্বাই চাদর। ভারী ভদ্রলোক এরা। না, কেবল ভদ্র বললে এদের অপমান করা হয়। যথার্থ এরা মহৎ লোক। সত্যি খাটে শোয়ার কল্পনা তার ছিল না। জীবনে কখনো সে গদিমোড়া খাটে শোয়নি। আনন্দের আতিশয্যে সে তখনই একবার গড়িয়ে নিল বিছানায়। আহ, কি নরম! আজ খুব আরামে ঘুমোনো যাবে। খেয়ে দিয়ে এসে তো এসেছি, আজ আর কোনো কাজ নাই। এমনকি মন্টুকে পড়ানো না, আজ খালি ঘুম। তোফা একটা ঘুম, একবারে বেলা ৮টা পর্যন্ত। মন্টু এলো বইপত্র নিয়ে। মিহির প্রস্তাব করলো, এসো, খাটে বসেই পড়াই। না স্যার, আমি ও খাটে বসবো না। মিহির বিস্মিত হলো। কেন? এমন খাট? না, আপনি মাস্টারমশাই, গুরুজন, আপনার বিছানায় কি পা ঠেকাতে আছে আমার? বাবা বারণ করেছেন। ও তাই? তাহলে চলো, চেয়ারে বসি গে। ক্ষুণ্ণমনে সে চেয়ারে গিয়ে বসলো। কিন্তু যাই বলো, বেশ বিছানাটি তোমাদের। ভারী নরম, বেশ আরাম হবে ঘুমিয়ে। আচ্ছা, দেখি তোমার বই। বিনস? আচ্ছা, বিনস মানে জানো? মন্টু ঘাড় নাড়ে। তার মানে সে জানে না। আরে বিনস মানে বরবটি। বরবটি এক রকমের সবজি, তরকারি হয়, আমরা খাই। আচ্ছা, বিনস একটা সেন্টেন্স করো তো দেখি, পারবে? মন্টু ঘাড় নেড়ে জানায়, হ্যাঁ। তারপর অনেক ভেবে বলে, আই হ্যাড বিন দেয়ার। মিহির তো অত্যন্ত অবাক হয়। এ আবার কি? উফ! এতক্ষণে সে বুঝতে পারল কেন সব মাস্টার পালিয়ে যায়। এ গবাকান্ত বলে গবাকান্ত। মরিয়া হেসে তখন জিজ্ঞাসা করল, তার মানে কি হলো? মন্টুও কম বিস্মিত হয় না। তার মানে তো খুব সোজা স্যার, আপনি বুঝতে পারছেন না? সেখানে আমার বরবটি ছিল। আই হ্যাড বিন দেয়ার। আমার ছিল বরবটি সেখানে।
সেটাই ঘুরিয়ে ভালো বাংলায় হবে, সেখানে আমার... আরে থামো, থামো, থামো। আর তোমাকে ব্যাখ্যা করে বোঝাতে হবে না। I had been there মানে আমি সেখানে ছিলাম। মন্টু তো আকাশ থেকে পড়ে। তবে যে আপনি বললেন স্যার বিন মানে বরবটি, তাহলে আমি সেখানে বরবটি ছিলাম বলুন? মিহির সন্দেহ প্রকাশ করে। খুব সম্ভব তাই ছিলে তুমি। বিএন আর বিডবলইএন এই দুটো কি এক জিনিস হলো? বানানের তফাৎ দেখছো না? এ বিন হলো বি ধাতুর ফর্ম। বাধা দিয়ে মন্টু বলে, হ্যাঁ স্যার বুঝেছি, আর বলতে হবে না। অর্থাৎ কিনা এ বিন হলো মৌমাছির চেহারা, বি মানে মৌমাছি, আর ফর্ম মানে চেহারা। আমি জানি। বিস্ময়ে হতবাক মিহির শুধু বলে, জানো তুমি? হ্যাঁ, আজ সকালেই জেনেছি। আপনি চলে যাওয়ার পর বাবা বললেন, তোর নতুন মাস্টারমশাই বেশ ফর্ম। তখনই জেনে নিলাম। মিহির কথাটা ঠিক ধরতে না পেরে বললে, আমার চেহারা মৌমাছির মতো? জানতাম না তো। কিন্তু সে কথা থাক। যে বিনস মানে বরবটি, তা দিয়ে সেন্টেন্স হবে এইরকম: পিজেন্টস গ্রো বিনস, অর্থাৎ চাষিরা বরবটি উৎপন্ন করে, বরবটি চাষ করে, বরবটি ফলায়। বুঝলে এবার? মন্টু তখন ঘাড় নেড়ে জানায়, হ্যাঁ সে বুঝেছে। আরে অতটা ঘাড় নেড়ো না, ঘাড় ভেঙে যেতে পারে। তোমার তো আর মৌমাছির চেহারা নয় আমার মতন। আচ্ছা বেশ, যদি বুঝেছো, তা এরকম আরেকটা সেন্টেন্স বানাও দেখি বিনস দিয়ে। অনেকক্ষণ ধরে মন্টুর শুধু মুখ নড়ে, কিন্তু মুখ ফুটে আর কিছু বার হয় না। মিহির হতাশ হয়ে বলে, কি পারলে না? এই ধরো যেমন, আবার কুকস বিনস, আমাদের ঠাকুর বরবটি রাঁধে। এখানে তুমি কুক কথাটা দুরকম ব্যবহার পাচ্ছ, একটা নাউন আর একটা ভার্ব। আচ্ছা, আর একটা সেন্টেন্স করো দেখি। এতক্ষণে বিনস ব্যাপারটা বেশ বোধগম্য হয়েছে মন্টুর। সে এবার চটপট জবাব দেয়, উই আর অল হিউম্যান বিনস। হ্যাঁ, বলো কি? আমরা সবাই মানুষ বরবটি? বরবটি মানুষ? কেন? বাবাকে তো অনেকবার বলতে শুনেছি যে হিউম্যান বিনস। মাথায় হাত দিয়ে বসে পড়ে মিহির। অর্থাৎ বসে তো সে ছিলই, মাথায় হাতটা কেবল দেয়। দিনের পর দিন, মাসের পর মাস এই ছেলেকেই তাকে পড়াতে হবে। উফ, এই জন্যই মাস্টার আর টিকতে পারে না। কি করে টিকবে? পড়াতে আসা, কুস্তি করতে তো আসা নয়। রোজই যদি এরকম ধস্তাধস্তি করে দুবেলাকে পড়াতে হয়, তাহলেই তো সে গেছে। তাহলে তাকেও পালাতে হবে টিউশনি মায়া ছেড়ে, 30 টাকার মায়া কাটিয়ে, নরম গদির আরাম ফেলে। না, সে কিছুতেই পালাচ্ছে না। একজন 29 দিন পর্যন্ত টিকেছিল, আর একটি দিন টিকতে পারলে 30 টাকা পেত। কিন্তু একটা দিনের জন্য 1 টাকাও পেল না। বোধহয় তার কেবল পাগল হতেই বাকি ছিল। পাগল হয়ে যাবার ভয়ই সে পালিয়েছে। আর একটা দিন পড়াতে হলেই সে পাগল হয়ে যেত, কিংবা পাগল হয়ে সে পালিয়ে গেছে হয়তো। নইলে 30-30 টাকা কোনো সুস্থ মানুষ ছেড়ে যায় কখনো? কি সর্বনাশ! ভাবতেও তার হৃৎকম্প হয়। সে কিন্তু চাকরিও ছাড়বে না, পাগলও হবে না, এ তার দৃঢ় প্রতিজ্ঞা। মন্টু যা বলে বলুক, না পড়ে না পড়ুক, বুঝে বুঝুক, না বুঝে না বুঝুক, মন্টুকে সে বই খুলে পড়িয়ে যাবে এইমাত্র। ওকে নিয়ে মোটেই সে মাথা ঘামাবে না। আর মাথায় যদি না ঘামায়, তাহলে পাগল হবে আর কি করে? নির্বিকার ভাবে সে পড়াবে, কোনো ভয় নেই তার। তার গবেষণায় বাধা পড়ে। মন্টু হঠাৎ জিজ্ঞাসা করে বসে, আচ্ছা স্যার, এই বেতন নিবারক বিছানা এর ইংরেজি কি হবে? বেতন নিবারক বিছানা সেটা আবার কি? সে একটা জিনিস, বলুন না স্যার, ওর ইংরেজিটা জেনে রাখা দরকার। আরে ওরকম জিনিস তো হতেই পারে না কিছু। হতে পারে না কি, হয়ে রয়েছে। আপনি তাহলে জানেন না তার ইংরেজি, সেটা বলুন। ওর ইংরেজি হবে পে সেভিং বেড। মন্টু সন্দেহ প্রকাশ করে। সেভিং মানে তো কামানো।
ছোট্টুরাম আমাদের চাকর, সে বেতন কামায়। বেতন নিবার আগে সে তো শোয় না। তাকে অনেকবার অনেক করে বলা হয়েছে, কিন্তু কিছুতেই সে শোয় না। সেই জন্যই তো এ চাকরটা টিকে গেল আমাদের। বাবা তা খুব ভারী দুঃখ করেন। কি সব হেয়ালি বকছে ছেলেটা, মাথা খারাপ নাকি? হ্যাঁ, যাক, ওসব সে ভাববে না। সে তো প্রতিজ্ঞাই করেছে মোটেই মাথা ঘামাবে না ওদের ব্যাপারে। একবার ঘামাতে আরম্ভ করলে তখন আর থামাতে পারবে না। ও নির্ঘাত পাগল হতে হবে। আজ আর পড়ানো নয়, অনেক পড়ানো গেল। কেবল মাথা কেন, সর্বাঙ্গ ঘেমে উঠেছে তার ধাক্কায়। আজ এই পর্যন্তই থাক। মন্টুকে সে বিদায় দিল। যাও, আমার তাহলে আজকের মতো ছুটি। এইবার একটা তোফা নিদ্রা নরম গদির বিছানায়। দুবার বউবাজার আর বাগবাজার করেছে আজ। অনেক হাঁটাচলা হয়েছে। ঘুমে তার চোখ জড়িয়ে আসছে। আজ রাত্রে এসে খাবে না বলেই দিয়েছে। এক বন্ধুর বাড়িতেই বিকেলে খাওয়াটা সেরে নিয়েছে। ব্যাস, এখন এবারে সুইচ অফ করে শুলেই হয়। নরম বিছানায় সর্বাঙ্গ এলিয়ে দিয়ে আরামে মিহিরের চোখ বুজে এলো। আহ, নিদ্রা রাজ্যে এসে সবেমাত্র প্রবেশ করেছে। এমন সময় তার মনে হলো সর্বাঙ্গে কে যেন 1000 ছুঁচ বিঁধে দিল একসঙ্গে। আর্তনাদ করে মিহির লাফিয়ে উঠল বিছানা ছেড়ে। বাতি জেলে দেখে, সর্বনাশ! সমস্ত বিছানায় কাতারে কাতারে ছারপোকা। শুধু ছারপোকা আর ছারপোকা। হাজারে হাজারে, লাখে লাখে, কিন্তু গুনে আর শেষ করা যায় না। শুধুই ছারপোকা। এতক্ষণে বেতন নিবারক বিছানার মানে সে বুঝতে পারলো কেন মাস্টাররা টেকে না। ও বাবা, কেবল ছাত্রই নয়, ছারপোকা আছে তার সাথে। ঘরে বাইরে যুদ্ধ করে একটা লোক পারবে কেন? তবু যে ভদ্রলোক 29 দিন যুঝেছিলেন, তিনি শেষ পর্যন্ত আর পারলেন না, ছেড়ে পালাতে হলো যাকে, তিনি একজন শহীদ পর্যায়ের কোনো সন্দেহ নেই। 30 টাকা মাইনের মাস্টার রেখে বেতন না দিয়েই ছেলে পড়ানো, না। ভদ্রলোক কেবল উদার আর মহৎ নন, বেশ রসিক লোকও বটেন তিনি। মায়া দেওয়া বলে কিচ্ছু নেই, একটুও নেই। একেবারে অমায়িক। ভীতিবিহ্বল চোখে সে ছারপোকা বাহিনীর দিকে তাকিয়ে রইল। গুনে আর শেষ করা যায় না। কে মেরে শেষ করা যাবে? আর সারা রাত ধরে যদি ছারপোকায় মারবে তো ঘুমোবেও কখন? না, মনে হচ্ছে চেয়ারে বসেই রাতটা কাটাতে হবে। আলো দেখা মাত্রই ছারপোকাদের মধ্যে বেশ চাঞ্চল্য পড়ে গেছিল। 2-3 মিনিটের মধ্যে তারা কোথায় আবার সব মিলিয়ে গেল। মিহির ভাবল, বাস, এটা তো রীতিমতো শিক্ষিত দেখছি। যেমন কুচকাজ করে এসেছিল তেমনি কুচকাজ করেই সব চলে গেল। আধুনিক যুদ্ধের কায়দা কানুন সব এদের জানা আছে দেখা যাচ্ছে। কোথায় গেল বেটারা? সদ্য পাট ভাঙা ধবধবে চাদরের এক কোণ তুলে দেখে তোষকের গদির খাঁজে খাঁজে থুক থুক করছে সব ছারপোকা। অন্য ধারেও তাই। আর বেশি সে দেখল না। কি জানি এখন থেকে যদি তার মাথা খারাপ হতে থাকে। চেয়ারে গিয়ে বসলো, কিন্তু ভয়ে আলো আর নিবল না। কি জানি যদি ব্যাটারা সেখানে এসে তাকে আক্রমণ করে, কিছুই তো আর বলা যায় না। পরদিন মন্টুর বাবা জিজ্ঞাসা করলেন, বেশ ঘুম হয়েছিল রাত্রে? খাসা, অমন বিছানায় ঘুমাবে না? কি বলেন আপনি? ভদ্রলোক একটু অবাক হয়ে বললেন, বেশ বেশ, ঘুম হলেই ভালো। জীবনের বিলাসী হলো গিয়ে ঘুম, আর ব্যসন হলো বেগুনি, না বাবা? তা তোমার ঘুমটা বোধহয় বেশ জমাট। ঘুমিয়ে খুব আয়েস পাও মনে হচ্ছে। আগে সে কথা আর বলবেন না। একবার আমি ঘুমিয়ে ঘুমিয়ে পাশের বাড়ি চলে গেছিলাম, কিন্তু মোটেও তা টেরই পাইনি। হ্যাঁ, বলো কি? হ্যাঁ, আমাদের বাড়ি হলো গিয়ে বর্ধমানে। শুনেছেন বোধহয় সেখানে বেজায় মশা। মশারি না খাটিয়ে শোবার জো নেই। একদিন পাশের বাড়িতে খুব দরকারে আমাকে ডেকেছিল, কিন্তু কথাটা ভুলিয়ে গেছিলাম। যখন শুতে যাচ্ছি তখন মনে পড়ল, তো অনেক রাত হয়ে গেছে, অত রাত্রে আর কে যায়। আর দরজা টরজা বন্ধ করে তারা শুয়ে পড়েছে ততক্ষণে। আমি করলাম কি, সে রাত্রে আর মশাই খাটালো না। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো মশাই, বলবো কি, দেখি পাশের বাড়িতেই শুয়ে রয়েছি।
দারুণ বিস্মিত হলেন ভদ্রলোক। হ্যাঁ, কিরকম? মশাই টেনে নিয়ে গেছে মশাই। সেই জন্যই তো মশারি খাটায়নি। রাত বিরেতে অনায়াসে পাশের বাড়ি যাবার ওইটি সহজ উপায় কিনা। ভদ্রলোক যেন বেজায় মুষড়ে পড়লেন। মশাদি যখন কিছু করতে পারেনি, তখন কিসে আর কি করবে তোমার? তুমি দেখছি টিকেই গেলে এখানে। মিহির বলল, আমার কিন্তু একটা নিবেদন আছে। কয়েকটা টাকা আমাকে দিতে হবে আগাম। ছাড় পোকার অর্ডার দেব। ছাড় পোকার অর্ডার? কেন, সে আবার কি হবে? ও, আপনি জানেন না বুঝি? ছাড় পোকার মতো এমন মস্তিষ্কের উপকারী মেমারি বাড়ানোর মহৌষধি আর কিচ্ছু নাই। বিলেতে এই জন্য তো ছাড় পোকার চাষ হয়। গাধা ছেলে তো সব দেশই আছে, তাদের কাজে লাগে। একটু থেমে সে আবার বললে, আমার এক বন্ধু তো এই ব্যবসাতেই লেগে পড়েছে। রেলগাড়ির ফাঁক ফোকর থেকে সব ছাড় পোকা সে টেনে বার করে নেয়। সাগ্রহে ভদ্রলোক প্রশ্ন করলেন, কিরকম কিরকম? বিলেতে ছাড় পোকার চাষ হয়? দাম দিয়ে কেনে লোকে? আমদানি রপ্তানি হয় তুমি জানো? আমি তো বেচতে পারি হাজার হাজার লাখ লাখ, যত চাও। বেচুন না, আমি কিনে নেব, আমার নিজের কাজেই লাগবে। ছাড় পোকার রক্ত ব্রেনের ভারী উপকারী। একটা ছাড় পোকা ধরে নিয়ে এমনি করে মাথায় টিপে মারতে হয়। এরকম হাজার হাজার লাখ লাখ ছাড় পোকার রক্তে 1 ছটাক ব্রেন হয়। সঙ্গে সঙ্গে ব্রেন। বিয়ে পাশের সময় আমি নিজে পরীক্ষা করে দেখেছি। সারা বছর ফাঁকি দিয়েছি, ফেল না হয়ে আর যায় না। এমন সময় এক বিলেতি কাগজে ছাড় পোকার উপকারিতা পড়া গেল। অমনি সমস্ত বাসা খুঁজে যার বিছানায় যা ছাড় পোকা ছিল সব সদ্ব্যবহার করলাম। পরীক্ষা দেবার তখন মাত্র 3 দিন বাকি। তারপর ফল যা পেলাম, নিজের চোখেই দেখুন না, আমার কাছেই আছে। বিএ পাশ করলাম উইথ ডিস্টিংশন, ফার্স্ট ক্লাস উইথ। কাল থেকেই সে ব্যগ্র হয়েছিল। এখন সুযোগ পেতেই সার্টিফিকেটখানা মন্টুর বাবার মুখের সামনে মেলে ধরল। ভদ্রলোকের চোখ দুটো ছানা বড়া মতো হয়ে উঠল বিস্ময়ে। সত্যি, একটা কথাও তো মিথ্যে নয়। পাস্ট উইথ ডিস্টিংশন লেখায় রয়েছে। বটে, এমন জিনিস ছাড় পোকা কে জানতো গো? তা পয়সা খরচ করে তোমাকে ছাড় পোকা কিনতে হবে না, তোমার বিছানাতেই রয়েছে হাজার হাজার লাখ লাখ, যত চাও। তোমার ভয়ানক ঘুম বলে কিচ্ছু জানতে পারোনি। তা এতক্ষণ কেন বলেননি আমায়? অনেকখানি ব্রেন করে ফেলতাম। এই বেলা আমার নিমন্ত্রণ আছে ভবানীপুরে, এখনই বেরোতে হবে, নইলে এক্ষুনি। যাক, দুপুরে ফিরি ওগুলো এখন সদ্ব্যবহার করব, তারপর পড়াতে বসো মন্টুকে। মিহির চলে গেলে পিতা পুত্রে চাওয়াচাই হয়। অবশেষে মন্টুর বাবা বললে, ছাড় পোকার সঙ্গে যে ব্রেনের সম্বন্ধ আছে, অনেক দিন এই কথা আমার মনে হয়েছে। এই ছাড় পোকা ব্রেনটা একবার ভাব দেখি, তুই অবাক হয়ে যাবি। খুচ করে এসে কামড়েছে, তক্ষুন উঠে দেশলাই জাল, আর পাবি না তাকে। কোথায় যে পালিয়েছে আর তার পাত্তাই নেই। মানুষ যে দেশলাই আবিষ্কার করেছে এই পর্যন্ত তোদের জানা? দেখি কম ব্রেন। আর এ ব্রেন তোদের ওই রক্তেই, কেন মাথা তো নেই ওদের, গাই ওদের সব ব্রেন। মেয়ে ঠিকই বলেছে। তুই কি বলিস মন্টু? হ্যাঁ বাবা। তারপর ছাড় পোকার সঙ্গে শিক্ষার সম্বন্ধ কম নয়। ছাড় পোকা বিস্তারের সাথে সাথে শিক্ষার বিস্তারও বাড়ে। গ্রামে, বাসে, সিনেমায় যেমন ছাড় পোকা বেড়েছে, তেমনি হু হু করে খবরের কাগজে কাটতিও বেড়ে গেছে। এই তো সেদিন বায়োস্কোপে আমাদের সামনেই 4.5 আনা সিটে একটা কুলি বসেছিল, তোর মনে পড়ে না মন্টু? হ্যাঁ বাবা। সে তো লেখাপড়া কিছুই জানে না। 2 মিনিট বসতে না বসতেই 2 পয়সা খরচা করে একখানা আনন্দবাজার সে কিনে আনলো। এতে শিক্ষার বিস্তার হলো নাকি? মন্টু কি বলিস তুই? হ্যাঁ বাবা। চল তবে এক কাজ করি গে, তোর মাস্টারমশাই ফেরার আগে আমরা এই ছাড় পাকাগুলো সদ্ব্যবহার করে ফেলি। ব্রেন তো তোরও দরকার আর আমারও। মেমারিটাও দিন দিন কেমন যেন কমে আসছে। এই সেদিন শ্যামবাবুকে মনে হলো গোবর্ধন বাবু, আর গোবর্ধন বাবুকে মনে হলো হারাধনকান্ত। এ তো ভালো কথা নয় রে মন্টু, কি বলিস তুই? হ্যাঁ বাবা, ঠিকই বলেছ। সন্ধ্যের পরে মিহির ফিরল। কাল সারা রাত ঘুম নেই। তারপর আজ সমস্ত দিন বন্ধুদের আড্ডায় তাস পিটে
এতই ক্লান্ত হয়েছে যে ঘুমোতে পারলে সে বাঁচে। আজ সে আলো জ্বালিয়ে শোবে। আলো দেখে যদি এই ব্যাটারা না আসে আর। এখন নমনম করে মন্টুকে খানিকক্ষণ পড়ালেই ছুটি। মন্টু বই নিয়ে আসতেই গোটা ঘরটায় একটা বৃষ্টির দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। নতুন ধরনের এসেন্স টেসেন্স কিছু মেখেছো নাকি? ভারী গন্ধ আসছে তোমার গা থেকে। মেয়ের জিজ্ঞাসা করলো। গা নাই স্যার, এই মাথার থেকে। কিসের গন্ধ? বেজায় খোসবাই দিচ্ছে। স্যার ছাড় পোকার। আপনি চলে যাওয়ার পর বাবা আর আমি দুজনে মিলেই ওই বেতন নিবার আগে যত ছাড় পোকা ছিল সব শেষ করেছি। ছোট্টরামকে বলা হয়েছিল, কিন্তু সে বেটা মোটেই ব্রেন চায় না। বলে যে বীরেন সে কেয়া কাম। আর একটাও ছাড় পোকা নেই আপনার বিছানায়। হ্যাঁ, সিংহনাদ করে মিহির চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে বিছানায় গিয়ে পড়ে শটান চিৎপটান। মন্টু তো হতভম্ব। আর দারুণ সে চিৎকার শুনে মন্টুর বাবা ছুটে আসেন। কি হয়েছে রে মন্টু, কি হলো? বাবা, ছাড় পোকা নেই শুনে মাস্টারমশাই অজ্ঞান হয়ে গেছেন। তা তুই বলতে গেলি কেন? তোকে বারণ করলাম না। কতগুলি ছাড় পোকা ব্রেনের শোক। আমি কি করে জানবো যে উনি অমন করবেন? আমি তো কিছু বলিনি। উনি কি করে গন্ধ পেলেন উনি জানেন। মুখে জল ছিটলে জ্ঞান হয় শুনেছি। ছিটবো বাবা? অজ্ঞান অবস্থাতে মিহিরে গলা থেকে বের হয়। মন্টুর বাবা বললেন, কাজ নেই। জ্ঞান হলে যদি কামড়ে দেয় রে। ওই দেখ বিড়বিড় করছে। মিহির তার শোক সামলে পরের দিন সকাল 8:30টায় বিছানা থেকে উঠল। ষাঁড়ের মতন সারা রাত এক নাগাড়ে নাক ডাকাবার পর। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। বন্ধুরা, যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও ভিডিওটি শেয়ার করবেন। আর মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও অনুপ্রাণিত করবেন। আর গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে যেন ভুলবেন না। নমস্কার।